3 অক্টোবর 2012 সাল দুপুর আনুমানিক 2টো। পুনের স্যাসুন হাসপাতালের একটি ঘরে বসে ডক্টরও একটি ম্যাডামের রিপোর্ট তৈরি করছিলেন। 19 বছর বয়সী এক তরুণীর মৃতদেহের রিপোর্ট। সেই রিপোর্টে লেখা হলো মেয়েটির শরীরে অ্যালকোহল অর্থাৎ পাওয়া গেছে। তার পথে একজন পুরুষের বীর্যের নমুনা রয়েছে, এছাড়া তার হার্টে 70% ব্লকেজ ছিল। এই রিপোর্টও যখন পুলিশের কাছে পৌঁছায় তখন সবাই ধরেই নিয়েছিল এটি একটি সাধারণ দুর্ঘটনা। জন্মদিনের পার্টিতে অতিরিক্ত মদ খাওয়ার কারণে হয়তো হার্ট অ্যাটাক হয়ে মেয়েটি মারা গেছে। কিন্তু কিছুদিন পর যখন মেয়েটির ভিসেরা টেস্টের রিপোর্ট সবার সামনে আসে তখন তদন্তকারীরা একেবারেই অবাক হয়ে যান। সেই রিপোর্টে দেখা যায় মারা যাওয়া মেয়েটির শরীরে যে হৃৎপিণ্ড রয়েছে সেটি আসলে একজন পুরুষের হৃৎপিণ্ড। যে মেয়ের কখনো কোনো অপারেশনই হয়নি তার শরীরে একজন পুরুষের হৃৎপিণ্ড কিভাবে এলো? এই একটা প্রশ্নই পুরো মামলাটাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। স্বাগতম, আমি শাহিদ। ভারতবর্ষের অপরাধ ইতিহাসের এটি এমন একটি ঘটনা যার রহস্য বাকি সব কেসের চেয়ে একেবারেই আলাদা। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেসটি কতটা ভয়ঙ্কর হতে পারে। তো চলুন তাহলে আর দেরি না করে জেনে ফেলি আজকের মূল আলোচনা। তার আগে প্রতিবারের মতোই অনুরোধ, যারা এখনও আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1993 সালের 2রা অক্টোবর মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল সানাম লায়েক হাসানের। বাবা লায়েক হাসান ছিলেন ছোটখাটো ব্যবসায়ী আর মা নাগমা হাসান ছিলেন একজন হাউসওয়াইফ। 3 ভাই বোনের মধ্যে সানাম ছিল সবার ছোট, তাই স্বাভাবিকভাবেই সে ছিল বাবা মায়ের চোখের মণি। ছোটবেলা থেকেই সানামের দিনগুলো কাটতো একটু অন্যরকমভাবে। একদিকে যেমন ধবধবে সাদা কাগজে রঙিন পেন্সিল দিয়ে ছবি আঁকতে ভালোবাসত সে, অন্যদিকে তেমনই পাড়ার ছেলেদের সঙ্গে মাঠে নেমে দাপিয়ে ফুটবলও খেলত। আর এই চঞ্চল হাসিখুশি স্বভাবের জন্যই পাড়ার সবাই তাকে ভীষণ ভালোবাসত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সানামের খাতার সেই আঁকা ছবিগুলো আস্তে আস্তে পোশাকের সুন্দর সুন্দর ডিজাইনের রূপ নিতে শুরু করে। তবে ডিজাইনের নেশা তার মাথায় চেপে বসলেও মাঠে ফুটবল খেলাটা সে কখনোই ছেড়ে দেয়নি। দেখতে দেখতে সানামের বয়স 18 বছর হয়ে যায়। আর ঠিক তখনই সে নিজের ভবিষ্যতের জন্য একটি বড় সিদ্ধান্ত নেয়। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার জন্য সে মুম্বাই ছেড়ে পুনেতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। মেয়ের এত বড় স্বপ্নের কথা শুনে বাবা লায়েক হাসানও আর পিছিয়ে যাননি। তিনি নিজে পুনে গিয়ে তাকে একটি ডিজাইনের ক্লাসে ভর্তি করে দিয়ে আসেন। নতুন শহর আর সম্পূর্ণ নতুন পরিবেশে এসেও সানামের ভেতরের সেই চেনা মানুষটা এখনও বদলায়নি। অল্প কিছুদিনের মধ্যেই নিজের মিষ্টি ব্যবহারের জন্য সে কলেজের শিক্ষক আর বন্ধুদের খুব কাছের মানুষ হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি পুনেতেও সে নিয়ম করে জিমে যেত এবং ফুটবল খেলাটাও আগের মতোই চালিয়ে যাচ্ছিল। এরপর আসে 2012 সালের 2রা অক্টোবর, যে দিনটি ছিল সানামের 19তম জন্মদিন। আর মেয়ের এই বিশেষ দিনটিকে আনন্দে ভরিয়ে তুলতে সকাল সকাল মুম্বাই থেকে ট্রেন চেপে পুনে এসে পৌঁছান লায়েক হাসান এবং মা নাগমা হাসান এবং সানামের বড় ভাই। স্টেশনে নেমেই তারা কোনো সময় নষ্ট না করে সরাসরি চলে যান সানামের হোস্টেলে। জন্মদিনের ভোরে মা বাবা আর দাদাকে সামনে দেখে সানাম আনন্দে আত্মহারা হয়ে ওঠে। পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে সানাম যেন সেদিন আবার তার চেনা শহরে ফিরে গিয়েছিল। দুপুরের দিকে তারা সবাই মিলে পুনে শহরটা ভালো করে ঘুরে দেখতে শুরু করেন। একসঙ্গে হালকা কেনাকাটা করা হয়, ছবি তোলা হয় আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেশ ভালোই কাটছিল তাদের এই সময়। এই ঘোরাঘুরির মাঝেই সানাম তার বাবা মাকে জানায় যে সন্ধ্যায় তার অফিসের একজন সহকর্মী মোহনীশ বিজয় বোরাটে তার জন্য একটি জন্মদিনের পার্টির আয়োজন করেছে। সেখানে সানামের অফিসের কর্মীদের পাশাপাশি কলেজের কিছু বন্ধুও আসবে। অবশ্য সানামের মা বাবা জানতেন তাদের মেয়ে খুবই স্বাস্থ্য সচেতন আর সে কোনোদিন মদ বা কোনো ধরনের নেশার জিনিস ছুঁয়েও দেখবে না। মেয়ের উপরে এই অগাধ বিশ্বাসের কারণেই তারা সানামকে সেই পার্টিতে যাওয়ার অনুমতি দেন। এরপরে লায়েক হাসান ও তার পরিবার বিমাননগরের একটি হোটেলে গিয়ে ওঠেন আর সানাম সন্ধ্যার দিকে পার্টির উদ্দেশ্যে রওনা হয়। বিমাননগর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে
ওয়াটগাঁও এলাকার ব্রহ্মা সানসিটি নামের একটি আবাসন ফ্ল্যাটে এই জন্মদিনের পার্টির ব্যবস্থা করা হয়েছিল। ফ্ল্যাটটি মোহনীশের নিজের না হলেও সে তার এক পরিচিত মানুষের কাছ থেকে চেয়ে নিয়েছিল। এরপর রাত 8টা নাগাদ সানাম সেই ফ্ল্যাটে এসে পৌঁছায়। ততক্ষণে সেখানে সানামের কলেজের বন্ধু এবং অ্যালডো স্টোরের সহকর্মী মিলিয়ে মোট 17 জন অতিথি এসে হাজির হয়েছিল। পার্টির শুরুটা আর 5টা সাধারণ জন্মদিনের মতোই স্বাভাবিক ছিল। কেক কাটা, ছবি তোলা আর বন্ধুদের আড্ডায় চারপাশটা বেশ জমে উঠেছিল। এরই মাঝেই মোহনীশ ও বাকি বন্ধুরা মিলে রাতের জন্য 24 বোতল এবং হুইস্কি ব্যবস্থা করে। অবশ্য বিমাননগরের হোটেলে বসে সানামের পরিবার তখনও ভাবছিল তাদের মেয়ে বন্ধুদের সঙ্গে নিরাপদে নিজের জন্মদিন উদযাপন করছে। মাঝরাত পর্যন্ত সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কেউ জানতো না এই শান্ত পরিবেশের আড়ালেই অপেক্ষা করে আছে এক ভয়ঙ্কর পরিণতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ফ্ল্যাটের ভেতরের পরিবেশটা বদলে যেতে শুরু করে। গান আর নাচের তালে তালে সেখানে থাকা সবাই মদ খাওয়া শুরু করে। সানাম প্রথমে ফেটে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছিল, কারণ সে কোনোদিনই এসব ছুঁয়েও দেখেনি। কিন্তু উৎসবের পরিবেশে বন্ধুদের বারবার জোর করা আর একের পর এক চাপের মুখে পড়ে সে আর না বলতে পারেনি। যে মেয়েটি সারা জীবন নিজের শরীরের যত্ন নিয়েছে, বন্ধুদের অনুরোধেই সেদিন তাকে একের পর এক এবং খেতে হয়। এই অতিরিক্ত পান করার কারণেই সানামের শরীরে প্রভাব দেখা দিতে শুরু করে। রাত আনুমানিক 2:30টার দিকে সানাম খুব অসুস্থ বোধ করে এবং পরপর কয়েকবার বমিও করে ফেলে। শরীর পুরোপুরিভাবে ভেঙে পড়ায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তার এই চরম শারীরিক অসুস্থতা এই ফ্ল্যাটে থাকা বাকি 17 জন মানুষের চোখের সামনেই ঘটেছিল। রাত প্রায় 3টার দিকে মারাত্মক দুর্বলতা এবং ক্লান্তি নিয়ে সানাম একা একাই ফ্ল্যাটের ভিতরের একটি শোবার ঘরে চলে যায়। দরজা বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ে। জীবিত অবস্থায় সানামকে শেষবারের মতো এই সময়ই দেখা গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সানামের বন্ধুরা তাকে চোখের সামনে এভাবে অসুস্থ হতে দেখেও বিষয়টি নিয়ে কেউই একটুও চিন্তা করেনি। মেয়েটিকে ডাক্তার দেখানো বা কাছের হোটেলে থাকা তার পরিবারকে খবর দেওয়ার প্রয়োজনও তারা মনে করে। সবাই নিজেদের মতো করে আনন্দ করতে ব্যস্ত ছিল। এদিকে বন্ধ ঘরের ভিতরে সানামের শরীরের ভিতরে এক ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে শুরু হয়েছিল। অতিরিক্ত ফল তার লিভার আর হৃদযন্ত্রের উপরে প্রচণ্ড চাপ ফেলতে শুরু করে। শোবার ঘরে যাবার পর থেকে সানামের দিক থেকে কোনো সাড়া শব্দ বা নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়নি। তবুও বাইরে থাকা 17 জন বন্ধুর কেউ একবারের জন্য ঘরের দরজা খুলে দেখার চেষ্টা করেনি যে মেয়েটি কেমন আছে। রাত 2:30 থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত প্রায় টানা 6 ঘন্টা সানাম ওই বন্ধ ঘরে সম্পূর্ণ একা এবং অসাড় অবস্থায় পড়েছিল। চিকিৎসা পাওয়ার বদলে সে পেল সবার চরম উদাসীনতা। এরপর আসে 3রা অক্টোবর, অর্থাৎ পরের দিন সকাল 8:30। রাতের পার্টির কোলাহল তখন পুরোপুরিভাবে থেমে গেছে। মোহনীশ শোবার ঘরে গিয়ে এবার সানামকে ডাকতে শুরু করে, কিন্তু বিছানায় অসাড় হয়ে থাকা সানামের শরীর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সে চোখও খুলছিল না। সানামকে এই অবচেতন অবস্থায় দেখে ফ্ল্যাটে থাকা সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো উপায় না দেখে তারা দ্রুত সানামকে ফ্ল্যাট থেকে বের করে এবং পুনের একটি রুবি হল নামক ক্লিনিকে নিয়ে যায়। এরপরে সেখানে উপস্থিত জরুরি বিভাগের ডাক্তাররা তাকে পরীক্ষা করতে শুরু করেন, কিন্তু পরীক্ষা করার কিছুক্ষণের মধ্যেই ডক্টররা জানিয়ে দেন সব চেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ সানাম আর বেঁচে নেই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে গেছে। এরপরে প্রায় সকাল 9টা নাগাদ মোহনীশের ফোন থেকে একটি কল যায় সানামের বাবা লায়েক হাসানের মোবাইলে। মোহনীশ খুব ঘাবড়ে যাওয়া গলায় শুধু একটা কথাই বলে, আপনারা যত তাড়াতাড়ি পারেন রুবি হল ক্লিনিকে চলে আসুন, সানামের অবস্থা খুবই খারাপ। হোটেলে থাকা বাবা মা আর বড় ভাই এই খবর শোনার সঙ্গে সঙ্গেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারেন তাদের আদরের ছোট মেয়ে আর এই পৃথিবীতে নেই। এই কথা শোনা মাত্রই হাসপাতালের করিডোরের ভিতরেই কান্নায় ভেঙে পড়েন লায়েক হাসান ও নাগমা হাসান। মাত্র কয়েক ঘন্টা আগে যে মেয়েটি তাদের সঙ্গে হাসি মুখে ঘুরে বেরিয়েছে, সে হঠাৎ এভাবে চিরতরে চলে গেল,
এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সানামের এই হঠাৎ এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখে হাসপাতালের কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন। এরপরে কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাসপাতালে এসে পৌঁছায় এবং সেখানে থাকা মোহনীশ ও তার বন্ধুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। আইনের নিয়ম মেনে পুলিশ সানামের দেহটি পোস্টমর্টমের জন্য পুনের একটি স্যাসুন হাসপাতালে পাঠিয়ে দেয়। আর এভাবেই একটি জন্মদিনের সকাল এক মুহূর্তেই বদলে যায় চরম এক ট্র্যাজেডিতে। আর সেই সকাল থেকেই শুরু হয় ভারতবর্ষের অপরাধ ইতিহাসের এক নতুন জটিল রহস্যের। সানামের মৃত্যুর পর প্রাথমিক আইনি নিয়ম অনুযায়ী পুলিশ এটিকে একটি দুর্ঘটনাজনিত মৃত্যু অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবে নথিভুক্ত করে। স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ ব্রহ্মা সানসিটির সেই ফ্ল্যাটে এবং হাসপাতাল থেকে প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করে। কিন্তু সেই মুহূর্তে পুলিশ এমন কোনো শক্ত প্রমাণ পায়নি যার ভিত্তিতে এটিকে সরাসরি হত্যাকাণ্ড বলা যায়। তবে সানামের পরিবার অর্থাৎ সানামের বাবা মা এই ব্যাখ্যা কোনোভাবেই মেনে নিতে রাজি হননি। তারা পুলিশের কাছে দাবি করেন তাদের সুস্থ সবল মেয়েকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। এছাড়া তারা পুরো ঘটনার জন্য নতুন করে তদন্ত করার আবেদন জানায়। পরিবারের বারবার আপত্তি আর ঘটনার ভেতরে থাকা কিছু অস্বাভাবিক তথ্যের কারণে মামলাটির গুরুত্ব আরও বেড়ে যায়। এর ফলে তদন্তের দায়িত্ব স্থানীয় পুলিশের হাত থেকে সিআইডি এর কাছে হস্তান্তর করা হয়। সিআইডি মামলাটি হাতে নেওয়ার পর তদন্তের গতি বাড়াতে শুরু করে। পার্টির মূল আয়োজক এবং সানামের সহকর্মী মোহনীশ বিজয় রোবটকে জিজ্ঞাসাবাদ করার পর গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। যেহেতু পুরো পার্টির দায়িত্ব এবং ফ্ল্যাটের দেখাশোনা মনীষের নিয়ন্ত্রণেই ছিল, তাই ঘটনার প্রাথমিক দায় তার উপরেই পড়ে। মোহনীশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করা হয়। এই ধারাটি মূলত অবহেলার কারণে মৃত্যুর মামলা হিসাবেই পরিচিত। গ্রেপ্তারের পর আদালত তাকে ম্যাজিস্ট্রেট হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। সেখানে তাকে এবং বাকি বন্ধুদেরকেও আবার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই তদন্তের মাঝে বেশ কিছু বড় সমস্যা সামনে আসে, কারণ সরাসরি কোনো নিশ্চিত প্রমাণ ল্যাবের রিপোর্টে বা তদন্তে তখনও পাওয়া যায়নি। তাই গ্রেপ্তারের কিছুদিন পরেই মোহনীশ আদালত থেকে মুক্তি পেয়ে দেয়। মোহনীশের জামিন পাওয়ার কয়েকদিন পর মামলার গতি ধীর হয়ে পড়েছিল। ঠিক তখনই পুলিশের হাতে এসে পৌঁছায় স্যাসুন হাসপাতালে সেই চাঞ্চল্যকর পোস্টমর্টমের রিপোর্ট। এই একটি কাগজই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়, কারণ রিপোর্টে দেখা যায় সানামের লিভারে অস্বাভাবিক মাত্রায় অ্যালকোহল জমা ছিল। গোয়েন্দাদের মতে এই পরিমাণ অ্যালকোহল একজন তরুণীর মৃত্যুর অন্যতম কারণ হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যে মেয়েটি নিয়মিত মাঠে ফুটবল খেলত এবং নিজের শরীরের যত্ন নিয়ে খুবই সচেতন ছিল, তার শরীরে এই মাত্রায় অ্যালকোহল কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তদন্তকারী অফিসারদেরকে আরও অবাক করে রিপোর্টের আরেকটি অংশ। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল সানামের পথে একজন পুরুষের নমুনা পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ ছিল। এটি সরাসরি নিশ্চিত করছিল মৃত্যুর আগে সানামের উপরে কোনো ধরনের নির্যাতন বা অপরাধ করা হয়ে থাকতে পারে। আর এখানেই শেষ নয়। রিপোর্টে সানামের হৃদযন্ত্র পরীক্ষা করে ডাক্তাররা জানান তার হার্টে ৭০% ব্লকেজ রয়েছে। কিন্তু একজন সুস্থ নিয়মিত ফুটবল খেলার মেয়ের হার্টে এত বড় একটা ব্লকেজ থাকা প্রায় অসম্ভব। কিন্তু এই রিপোর্টের সবচেয়ে বড় ধাক্কাটি তখনও বাকি ছিল। ভিসেরা এবং ফরেনসিক পরীক্ষার শেষ ধাপে জানা যায় সানামের শরীর থেকে যে হৃৎপিণ্ড পাওয়া গেছে সেটা আসলে কোনো নারীর নয়, সেটি ছিল একজন পুরুষের হৃৎপিণ্ড। ঘটনার শুরুতে যেটা আপনারা জানতে পেরেছিলেন। তো যাই হোক, এই একটি তথ্য পুরো মামলাটিকে এক ধাক্কায় আরও জটিল করে তোলে। যে মেয়ের জীবনে কোনোদিন কোনো ধরনের অপারেশনই হয়নি, তার শরীরে একজন পুরুষের হৃৎপিণ্ড কিভাবে এলো? এই প্রশ্ন থেকেই তদন্তকারীদের মনে তীব্র সন্দেহ জাগে যে একজন নারীর শরীরে পুরুষের হৃৎপিণ্ড কিভাবে থাকতে পারে। আর এই অদ্ভুত রিপোর্ট দেখে সানামের পরিবার নিশ্চিত হয়ে যায় এটি শুধু সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, বরং এর পিছনে খুবই প্রভাবশালী কোনো মহল রয়েছে, যারা শুরু থেকেই সব প্রমাণ লুকিয়ে ফেলার নিখুঁত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পোস্টমর্টমের রিপোর্টটি পুলিশের হাতে আসার পর থেকেই সানামের মামলাটি একটি সাধারণ মৃত্যুর তদন্ত থেকে ভারতবর্ষের অপরাধ ইতিহাসের অন্যতম এক অন্ধকার এবং জটিল রহস্যে পরিণত হয়। পোস্টমর্টমের রিপোর্টে পুরুষের বীর্যের নমুনা পাওয়ার পর
সিআইডি তদন্তের গতি আরও বাড়িয়ে দেয়। সেই রাতে ফ্ল্যাটের ভিতরে থাকা মোহনীশ সহ বাকি 17 জন বন্ধুর ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়। তদন্তকারীদের উদ্দেশ্য ছিল একেবারেই পরিষ্কার, সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে সানামের পথে যাওয়া যে নমুনার মিল খুঁজে বের করা। এরপরে সংগৃহীত সব নমুনা সতর্কতার সঙ্গে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা শুরু করা হয়। তদন্তকারীরা প্রায় নিশ্চিত ছিলেন এই 17 জনের অন্তত একজনের ডিএনএ প্রোফাইল ল্যাবের নমুনার সঙ্গে মিলে যাবে, আর সেটাই মূলত মূল অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করবে। কিন্তু ফরেনসিক ল্যাবের শেষ রিপোর্ট যখন সবার সামনে আসে, তখন তা সবাইকেই স্তব্ধ করে দেয়। ল্যাবে পরীক্ষা করা 17 জন যুবকের কারোর নমুনার সঙ্গেই সানামের শরীরে পাওয়া ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি। অবশ্য ডিএনএ টেস্টকে অপরাধ তদন্তের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ বলে ধরা হয়, কিন্তু সেই পরীক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় তদন্তকারীরা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যান। যদি সেই রাতে ফ্ল্যাটে 17 জনের কেউ তার সঙ্গে যুক্ত না থাকে, তাহলে এই নমুনা কার ছিল? এই প্রশ্নের কোনো উত্তর সিআইডির কাছে ছিল না। এই ফলাফলের পর সানামের পরিবার গভীরভাবে হতাশ হয়ে পড়ে। তারা আশা করেছিলেন এই বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত অপরাধীর আসল পরিচয় সামনে আসবে এবং তাদের মেয়ে বিচার পাবে, কিন্তু ফলাফল উল্টো হওয়ায় তাদের মনে তীব্র ক্ষোভ জন্ম নেয়। শুধু পরিবারই নয়, ডিএনএ টেস্ট ব্যর্থ হওয়ায় পুলিশের অবস্থানও দুর্বল হয়ে পড়ে, কারণ আদালতে দেখানোর মতো কোনো শক্ত প্রমাণ তখনও তাদের হাতে অবশিষ্ট ছিল না। এরপরে অভিযোগ ওঠে হয়তো ল্যাবে পাঠানোর আগেই ডিএনএ নমুনা ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে অথবা তা বদলে দেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের এই ব্যর্থতা পুরো তদন্তের উপরে এক বড় ধরনের স্থবিরতা এনে দেয়। মামলার সমস্ত অগ্রগতি এক মুহূর্তের মধ্যে থেমে যায়। একই সঙ্গে এই ঘটনা ফরেনসিক প্রক্রিয়ার একটি বড় সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে আসে। তদন্তের শুরুতেই যদি নমুনা ঠিকভাবে সংরক্ষণ বা পরীক্ষা না করা হয়, তাহলে পরে সবচেয়ে আধুনিক প্রযুক্তিও আর কোনো কাজে আসে না। ডিএনএ টেস্টের এই ব্যর্থতা এবং ফরেনসিক রিপোর্টের সীমাবদ্ধতা যখন সিআইডির তদন্তকে পুরোপুরিভাবে থামিয়ে দিচ্ছিল, ঠিক তখনই তদন্তকারীরা মামলার আর একটি গুরুত্বপূর্ণ প্রমাণের দিকে নজর দেন। সেটি ছিল ব্রহ্মা সানসিটি আবাসনের সিসিটিভি ফুটেজ। আধুনিক সুযোগ সুবিধা থাকা এই ব্রহ্মা সানসিটির বিল্ডিংয়ের প্রবেশদ্বার, করিডোর সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানো ছিল। পার্টির দিনও ক্যামেরাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকার কথা ছিল। তদন্তকারীরা আশা করেছিলেন এই সিসিটিভি ফুটেজ ভালোভাবে দেখলে 2রা অক্টোবর রাতে সেই ফ্ল্যাটে কারা এসেছিল এবং কারা বাইরে গিয়েছিল এবং কখন এসেছিল তার একটি স্পষ্ট নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যাবে। কিন্তু তদন্তের এই পর্যায়ে এসে সিআইডি কর্মকর্তারাও আরও একটি বড় ধাক্কা খান। তারা যখন ঘটনার রাতের ডিজিটাল রেকর্ড সংগ্রহ করতে যান, তখন দেখা যায় নির্দিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। এই বিষয়ে বিল্ডিংয়ের কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা একটি প্রযুক্তিগত কারণ দেখায়। তাদের দাবি ছিল ঘটনার দিন ক্যামেরার মূল রেকর্ডিং সিস্টেমে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়, ফলে ওই রাতের কোনো ফুটেজ সার্ভারে সংরক্ষণই হয়নি। তবে কর্তৃপক্ষের এই দাবি পুলিশ ও সিআইডি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তদন্তকারীদের মনে তীব্র সন্দেহ জাগে যে এটি কোনো যান্ত্রিক সমস্যা না, বরং অপরাধীর আসল পরিচয় লুকানোর জন্য খুব পরিকল্পনা করে সিসিটিভি ফুটেজের সার্ভার থেকে সবকিছু মুছে ফেলা হয়েছে। সানামের পরিবারও এই তথ্য জানার পর ক্ষোভে ফেটে পড়েন। তারা সরাসরি অভিযোগ করেন সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি আসলে তদন্তের শুরু থেকেই প্রভাবশালী একটি মহলের প্রমাণ লোপাট করার বড় চক্রান্তের অংশ। ডিজিটাল এই প্রমাণটি হারিয়ে যাওয়ার পর তদন্তকারীরা চরম বিপাকে পড়ে যান। ঘটনার রাতে পার্টির সময় কে কখন ফ্ল্যাটে ঢুকেছিল বা কার চলাফেরা কেমন ছিল তা নিশ্চিত প্রমাণ করার মতো আর কোনো চোখে দেখা প্রমাণ পুলিশের হাতে ছিল না। অবশ্য পরে পুলিশের ডিজিটাল ফরেনসিক টিম ওই হার্ড ডিস্ক এবং রেকর্ডিং সিস্টেম উদ্ধার করে ল্যাবে পরীক্ষা করে। এছাড়া মুছে যাওয়া ডেটা ফিরিয়ে আনার চেষ্টা চালানো হয়, কিন্তু ল্যাবের সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেই হারিয়ে যাওয়া ফুটেজ আর উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পুরো তদন্ত আইনিভাবে আরও দুর্বল হয়ে পড়ে। ডিএনএ রিপোর্টের ব্যর্থতা এবং সিসিটিভি ফুটেজ চিরতরে গায়েব হয়ে যাবার পর যখন তদন্তকারীরা অন্ধকারের মধ্যে পথ খুঁজছিলেন, ঠিক তখনই পোস্টমর্টমের রিপোর্টের সবচেয়ে ভয়ঙ্কর অসঙ্গতি এবং অঙ্গবদলের বিষয়টি তদন্তের মূল কেন্দ্রে আসে।
কারণ স্যাসুন হাসপাতালের রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল সানামের শরীরে তার নিজের হৃৎপিণ্ড ছিল না। তার বদলে সেখানে পাওয়া গিয়েছিল একজন অজ্ঞাত পরিচয়ের পুরুষের হৃৎপিণ্ড। এই অবিশ্বাসযোগ্য তথ্য সামনে আসার পর প্রথম সন্দেহ গিয়ে পড়ে হাসপাতালের মর্গের উপরে। তদন্তকারীদের ধারণা ছিল সানামের মৃত্যুর পর এবং পোস্টমর্টম হওয়ার মাঝের সময়েই মর্গের ভিতরে মৃতদেহের অঙ্গ ওদল বদল করা হয়েছে। এখান থেকেই মামলার সামনে আসে এক নতুন এবং ভয়ঙ্কর তত্ত্ব, অর্গান ট্রাফিক বা অঙ্গ পাচার চক্র। আসল হৃৎপিণ্ড সরিয়ে ফেলার মূল উদ্দেশ্য ছিল যাতে ফরেনসিক পরীক্ষায় সানামের মৃত্যুর আসল কারণ, তা বিষক্রিয়া হোক বা অন্য কিছু, কোনোদিনও যেন সামনে না আসে। অবশ্য সানামের পরিবার শুরু থেকেই এই রিপোর্টের সত্যতা নিয়ে বেশ উত্তেজিত ছিল। তারা সরাসরি অভিযোগ করেন এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং এর পেছনে বড় কোনো অঙ্গ পাচার চক্র জড়িয়ে আছে এবং প্রভাবশালী কিছু মানুষকে বাঁচাতেই এই কাজ করা হয়েছে। সানামের পরিবার নিরপেক্ষ দাবিতে আদালতের দ্বারস্থ হয়। এর ফলে 2014 সালে মামলার তদন্তের দায়িত্ব স্থায়ী পুলিশ ও সিআইডির হাত থেকে সরিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআই দায়িত্ব হাতে নেওয়ার পরপরই মামলার ফাইল নতুন করে খুলতে শুরু করে। গোয়েন্দারা ঘটনার রাতের ব্রহ্মা সানসিটির ফ্ল্যাটে উপস্থিত থাকা সেই 17 জন বন্ধুকে আবারও ডেকে পাঠান। প্রত্যেকের বক্তব্য আলাদা আলাদাভাবে রেকর্ড করা হয়। এরপর সেগুলো আগের বায়ানের সঙ্গে মিলিয়ে দেখা হয় যাতে কোনো অসঙ্গতি থাকলে তা ধরা পড়ে যায়। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও সিবিআই কর্মকর্তারা নতুন কোনো সূত্র বা নিশ্চিত প্রমাণ বের করতে পারেননি। প্রত্যেকেই তাদের আগের বায়ানেই অটল থাকে। এছাড়া ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়ার বিষয়েও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। প্রমাণের এই অভাব তদন্তকে আরও জটিল অবস্থার দিকে নিয়ে যায়। দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা দায়িত্ব নেওয়ায় সানামের পরিবার আশা করেছিলেন এবার হয়তো সত্য সামনে আসবে এবং পর্দার আড়ালে থাকা অপরাধী শাস্তি পাবে। কিন্তু সিবিআইয়ের এই প্রাথমিক জিজ্ঞাসাবাদের ফলও তাদের আবারও গভীরভাবে হতাশ করে। জিজ্ঞাসাবাদের কোনো সূত্র না পেয়ে সিবিআই বৈজ্ঞানিক প্রমাণের খোঁজে শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2016 সালে আদালতের পক্ষ থেকে একটি নজরবিহীন নির্দেশ আসে। সানামের কবর থেকে তার দেহাবশেষ অর্থাৎ কঙ্কাল উত্তোলনের অনুমতি দেওয়া হয়। আদালতের অনুমতি পাওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যেই সানামের কবর খুঁড়ে তার কঙ্কাল বের করে আনা হয়। মৃত্যুর 4 বছর পর এই কঙ্কালটি আবার উচ্চতর ফরেনসিক পরীক্ষার ল্যাবে পাঠানো হয়। তদন্তকারীদের উদ্দেশ্য ছিল যদি প্রথম পোস্টমর্টম ও ভিসারা রিপোর্টে কোনো কারচুপি হয়ে থাকে তাহলে হাড় এবং টিস্যুর ডিএনএ পরীক্ষা করে আসল সত্য এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এরপরে ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কঙ্কালের নমুনা এবং হাড়ের মজ্জা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার কারণে সেই নতুন ফরেনসিক পরীক্ষার রিপোর্টও পুরোপুরি স্পষ্টভাবে সামনে আসেনি। পরীক্ষার শেষ রিপোর্টে কোনো নির্দিষ্ট বিষাক্ত পদার্থ, মাদক বা অন্য কোনো অপরাধের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। কঙ্কাল থেকেও এমন কোনো শক্ত প্রমাণ মেলেনি যার ভিত্তিতে আদালতে কাউকে সরাসরি অভিযুক্ত করা যায়। এরপরে মামলার সব আইনি পথ একে একে বন্ধ হতে শুরু করে। জিজ্ঞাসাবাদ এবং কঙ্কাল উত্তোলন তদন্তের এই দুটি বড় অধ্যায় শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় সানাম হাসানের মৃত্যুর মামলাটি আরও বেশি অমীমাংসিত হয়ে যায়। সিবিআই তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং কঙ্কাল উত্তোলনের মতো বড় পদক্ষেপ নেওয়ার পরেও যখন সানাম হাসানের মৃত্যুর কোনো সমাধান মেলেনি, দীর্ঘ 6 বছর তদন্ত চালানোর পর 2018 সালে সিবিআই আনুষ্ঠানিকভাবে মামলাটিকে ইনক্লুসিভ বলে ঘোষণা করেন। অর্থাৎ এত বছর তদন্তের পরেও আদালতে পেশ করার মতো কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এই ঘোষণায় সানামের পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ে। বছরের পর বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেও তারা কোনো উত্তর পায়নি। এরপরে মামলার ফাইল বন্ধ করে দেওয়া হয় এবং তদন্ত কার্যত সেখানেই থেমে যায়। আজও জানা যায়নি 2012 সালের সেই জন্মদিনের রাতে আসলে কি ঘটেছিল। সানামের মৃত্যু কি অতিরিক্ত মদ্যপানের কারণে হয়েছিল, নাকি এর পেছনে ছিল কোনো পরিকল্পিত অপরাধ এবং প্রমাণ লোপাটের চক্রান্ত? এই প্রশ্নের উত্তর আজও অজানা। সানাম হাসানের এই মামলাটি আজ শুধু একটি অমীমাংসিত ডায়েরি নয়, বরং আমাদের তদন্ত ও বিচার ব্যবস্থার সামনে এক বড় প্রশ্নচিহ্ন। আপনাদের কি মনে হয়, নিখোঁজ সিসিটিভি ফুটেজ,
ডিএনএ রিপোর্টের ব্যর্থতা আর শরীরের ভিতরে একজন পুরুষের হৃৎপিণ্ড পাওয়া, এই পুরো বিষয়টির পেছনে আসলে কী কারণ লুকিয়ে থাকতে পারে? আমাদের আইন ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে আপনাদের মনে ঠিক কী ধরনের প্রশ্ন জাগে? এই চক্রান্তের পেছনে আসল সত্য কী হতে পারে বলে আপনারা অনুমান করেন? তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।